টার্গেট মাধ্যমিক 2025 আজকে আমরা আলোচনা করব গণিতের সম্পূর্ণ 90 মার্কের প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমরা আজকে যে প্রশ্নটি আলোচনা করব তা হচ্ছে ছায়া প্রকাশনীর প্রশ্নসাথী বই থেকে নেওয়া 2024। তো মাধ্যমিকের যেভাবে প্রশ্নপত্র হয় ঠিক সেইভাবেই কিন্তু প্রশ্নপত্রটি সাজানো আছে। তো সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হয়, কিভাবে লিখতে হবে তা তোমাদের দেওয়া হলো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, প্রথমে একের দাগের সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ যে প্রশ্নগুলো থাকে প্রত্যেকটি প্রশ্নের নাম্বার থাকবে 1 করে, মোট 6টি থাকে এমসিকিউ প্রশ্ন। আগে প্রশ্ন কিভাবে থাকে, কত নাম্বারে সেটা দেখে নাও, তারপর উত্তরগুলো করে দিচ্ছি। 2 হচ্ছে শূন্যস্থান পূরণ করো, 5টি করতে হয় 1 নাম্বার করে। সত্য মিথ্যা থাকবে 1 নাম্বার করে 5টি। এবং 4এর দাগের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হয়, এখানে 2 নাম্বার করে থাকবে 10টি, মোট 20 নাম্বার। এখানে সমস্তটাই মেশানো থাকবে প্রশ্নের অধ্যায়গুলো। তারপর 5এর দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর একটি করতে হবে, 2টো দেওয়া থাকে, 2টো অপশানের মধ্যে একটি বেছে নিয়ে করতে হয়, 5 মার্কের প্রশ্ন। আর 6এর দাগের একটি করতে হবে, 2টো দেওয়া থাকবে, 3 মার্ক। 7এর দাগের একটি করতে হবে, 2টো দেওয়া থাকে, 3 মার্ক। 8এর দাগের থাকবে একটি করতে হবে, 3 মার্কের, 2টো অপশান দেওয়া থাকবে। 9এর দাগের উপপাদ্য থাকবে 2টো, একটা করতে হবে, 5 মার্কের। 10এর দাগের থাকবে এক্সট্রা উপপাদ্য, 2টো দেওয়া থাকবে, অর্থাৎ উপপাদ্যের প্রয়োগ দেওয়া থাকে, এগুলো 2টো দেওয়া থাকবে, একটা করতে হবে, 3 মার্কের। এবং 11এর দাগের এখানে থাকবে পরিমিতি থেকে, তো 2টোর মধ্যে একটা করতে হবে, 5 মার্কের। তারপর ত্রিকোণমিতি থাকবে, মোট 2টো করতে হবে, প্রথম যে অংশটা তাতে হচ্ছে 2টো করতে হবে, প্রত্যেকটিতে থাকবে 3 করে, মোট 6টি, 6 নাম্বার। এবং 13এর দাগের থাকবে সেই তোমার ত্রিকোণমিতি থেকেই হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো, সেখানে একটি করতে হয়, 2টো অপশান থাকে, 5 মার্কের। আর 14এর দাগের পরিমিতি থেকে থাকবে 2টি প্রশ্ন, 4 করে, মোট 8 নাম্বার, 3টে থাকবে অপশানে। 5এর দাগে স্ট্যাটিস্টিক্স থেকে থাকবে 2টি করতে দেবে, 4 মার্ক করে, মোট 8 নাম্বার, 3টে কিন্তু এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো প্রশ্নের উত্তর সহ PDF তোমরা আমাদের টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে, সেইখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। ওকে, তো প্রথমে যে প্রশ্নটি আছে দেখো, 1 x² - 6x + 2 = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি হবে। 4টি অপশান ছিল, এখানে সঠিক অপশান কোনটি হবে? সি। কেমন করে হলো সে ব্যাখ্যাটা আমরা দেখে নিই। বীজদ্বয়ের সমষ্টি যদি নির্ণয় করতে দেয় দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, তাহলে এখানে মনে রাখবে -x² সহগ ডিভাইডেড বাই -x এর সহগ ডিভাইডেড বাই x² সহগ। তাহলে এখানে x এর সহগ কত? x এর সহগ আছে -6, আর x² সহগ হচ্ছে কিছু নেই, মানে 1, তাহলে 1, তাহলে -6 সমান হয়ে যাবে +6, অর্থাৎ এখানে সি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। তারপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, 2 ax² + bx + c = 0 a ≠ 0 সমীকরণ দ্বয়ের সমান হবে। বীজদ্বয় সমান যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কোন শর্তে সমান হবে বীজদ্বয়? বীজদ্বয় তখনই সমান হবে যখন b² = 4ac হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভেঙে যদি লিখি, তাহলে আমরা বলতে পারি c সমান b² / 4a। তাই এখানে সি ডি অপশানে যেটা রয়েছে c = b² / 4a, ওটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর পাশাপাশি এটা তোমরা একটু জেনে রেখো সূত্র হিসেবে, এটা তোমাদের লিখতে হবে না, জাস্ট জানার জন্য দেওয়া। বীজদ্বয় দুটি বাস্তব এবং সমান কখন হবে? যখন নিরূপক 0 হয় তখন কিন্তু বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, অর্থাৎ b² - 4ac
ইকুয়ালস টু 0 যদি হয় তখন কিন্তু বীজ বাস্তব এবং সমান হয়। বীজ দুটো বাস্তব এবং অসমান কখন হবে? নিরূপক যখন গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। আর অবাস্তব কখন হবে বীজদ্বয়? যখন নিরূপক লেস দেন 0 হবে, 0 থেকে কম হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। পরবর্তী প্রশ্ন 3, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তো এখানে উত্তরটা হবে 10%, বি অপশানটি কারেক্ট হবে। কিভাবে এলো সেটা আমরা ব্যাখ্যা করে নেব। দেখো, আমরা মূলধন হিসেবে ধরে নিচ্ছি পি, মূলধন পি টাকা। 10 বছর পর মোট যে পরিমাণটা হবে তার অর্থ সেটা কত? দ্বিগুণ বলেছে, তাহলে 2p, আসলের দ্বিগুণ 2p। 10 বছর পর তাদের সুদ কত হবে? 10 বছর পর যে মোটটা এলো সেইটা থেকে মূলধনকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের কিন্তু 10 বছরের সুদ আসবে। সুদটা কত আসবে? পি আসছে, পি টাকা। তাহলে সুদের হারটা কত হবে? সরল সুদের হার। সরল সুদের হার সমান হয়ে যাবে যে পরিমাণ সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময়। এই মানগুলো বসানোর পর দেখো পি পি কেটে যাচ্ছে এবং উপরে 100 থাকছে, নিচে কিন্তু 10 থাকছে, তাহলে 10 10-এ 100, তাহলে 10% আসছে। এবার এটা অনেকে বুঝতে পারবে না, আশা করি সবাই বুঝে নেবে। যারা বুঝতে পারছে না দেখে নাও। আমরা সরল সুদ আই সমান কি জানি? সিম্পল ইন্টারেস্ট আই সমান PRT বাই 100, অর্থাৎ পি বলতে আসল, আর বলতে সুদের হার, টি বলতে সময়। ঠিক আছে, আই বলতে এখানে সরল সুদ। তো এইখান থেকেই কিন্তু আমরা সুদের হারটা নির্ণয় করছি, অর্থাৎ আর সমান আমরা বলে দিতে পারি আই ইন্টু 100 ডিভাইডেড বাই পিটি। এই সূত্রের ওপর মানটা বসেই কিন্তু আমরা অঙ্কটা করেছি। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কি হবে? তো এখানে সমান অসমান উভয় হতে পারে। কারণটা কি? কারণটা দিয়েছি, এটা জানার জন্য এটা লিখবে না, শুধুমাত্র উত্তরটা লিখলেই হবে। কারণটা জানার জন্য লিখেছি, নোট হিসেবে দেখে নাও। যদি সুদের হার পরিবর্তন না হয় এবং প্রতিটি বছরই একই হারে সুদ যোগ করা হয় তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রতি বছরই সমান থাকবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে চলে যাই। 5, ও কেন্দ্রিক বৃত্তের এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান এবং এ ও বি 60 ডিগ্রি হলে সিওডি এর মান কত হবে? এই চিত্রটা অঙ্কন করবে। অঙ্কন করার পর এখানে যেহেতু বলে দেওয়া আছে এ বি এবং সিডি সমান, তাহলে এডি সিবি সমান হয় এবং কেন্দ্রের পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ ও বি এবং সি ও ডি, এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এ ও বি, সেই কোণটার মান এবং সিওডি কোণের মান সমান হবে। তাহলে এ ও বি যদি 60 ডিগ্রি হয় সিওডিও কত হবে? 60 ডিগ্রি হবে। ক্লিয়ার? তারপরে দেখো, ও কেন্দ্রিক বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে ও বিন্দু থেকে এ বি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার হলে সিডি জ্যায়ের দূরত্ব কত হবে? তো এখানে উত্তর হবে বি অপশান, 4 সেন্টিমিটার হবে। কেমন করে? এ বি সিডি সমান, এ বি ও বিন্দু থেকে 4 সেন্টিমিটার দূরে অবস্থান করছে, তাহলে সিডি ও বিন্দু থেকে একই দূরত্বে অবস্থান করবে। চিত্রটা থেকে বুঝতে পারছো? তাহলে আমরা বলে দিতে পারি ডিও এবং ওই এটা হয়ে যাবে 4 সেন্টিমিটার। এরপর আসছে শূন্যস্থান পূরণ। প্রথম যে প্রশ্নটি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে? এক্স টু দি পাওয়ার 0 সহগ হয়ে যাবে 1। কেমন করে? দেখো, এই সমীকরণটাকেই আমরা যদি লিখি এবং আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারে যদি সূচকে যদি 0 থাকে
তাহলে সেটা কত হবে, 1 হয়, তাই না? তাহলে এই যে একটাকে আমরা একটু ভালো করে মডিফাই করে লিখতে পারি এখানে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তাই না? তাহলে এখানে x0 সহগটা কত আসছে, 1 আসছে। যদি বলা হয় এক্স স্কোয়ারের সহগ কত আসছে, এক্স স্কোয়ারের সহগ 1, x1-এর সহগ কত হবে, তখন হবে -4। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, একই চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হবে, অর্ধেক হবে, তাই না? কারণ বৃত্তস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর যদি এটাকে উল্টে বলা হতো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হবে, দ্বিগুণ, তাই না? তো সেই অনুযায়ী এটাকে উল্টে বলেছে বলে তোমরা হয়তো ঘাবড়ে যাবে, এটা উপপাদ্যের হেডলাইনেই দেওয়া থাকবে। তারপরে দেখো, বৃত্তের কোনো এর লম্ব সমদ্বিখণ্ড ওই বৃত্তের ড্যাশ হবে, কি হবে, ব্যাসার্ধ যা বিন্দুগামী কেন্দ্রগামী হবে। নোট হিসেবে তোমরা মনে রাখবে এটা, যখন একটি জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করা হয় তখন সেই রেখাটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এবং একে ব্যাস বলা হয়। সুতরাং বৃত্তের কোনো এর লম্ব সমদ্বিখণ্ড ওই বৃত্তের ব্যাসার্ধ। তারপর দেখো, √3 - 5 এর অনুবন্ধীকরণে কী হবে, -√3 - 5, ঠিক আছে, -√3 - 5। 5-এর দাগে দেখো, 1 বছরে আসল ও সুদের অনুপাত দেওয়া আছে, সুদ আসলের অনুপাত দেওয়া আছে 8:9। বার্ষিক সরল সুদের হার কত হবে, এখানে শূন্যস্থানে হবে 12.5%। কীভাবে, দেখো, আসলটাকে পি ধরেছে, সুদটাকে আই, টিটাকে হচ্ছে সময় 1 বছর। তাহলে এখানে যে 1 বছরের আসল পি বাই সুদ আসল 1 বছরে, তাহলে 1 বছরের সুদটা কত, আই, তাহলে পি প্লাস আই, এদের অনুপাতটাই দেওয়া আছে 8/9। এইখান থেকে আমরা পি সমান বের করে নিতে পারি, পি সমান 8i আসছে। এবার সুদের হার আর সমান কি বলতে পারি, আই ইন্টু 100/পিটি। এখানে পি এর মানটা আমরা 8i বসিয়ে দেবো, আই কেটে যাবে। তারপর এটা সরলীকরণ যদি করি, উপরে 50, নিতে হচ্ছে 4, তারপরে 25, 2, তাহলে 25-এর অর্ধেক কত হবে, 12.5, তাহলে রেটটা কত হবে, 12.5%। সত্য মিথ্যাগুলো দেখে নাও। প্রথম যে অঙ্কটি রয়েছে সেটা বিবৃতিটা কিন্তু মিথ্যে হবে, কারণ এখানে দেখো 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রি মানে হচ্ছে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান 0, আর cos 90 মানও 0 হবে। তাহলে যদি 0-র সাথে কোনো কিছু গুণ করি মান, সেটা 0 হবে না, তাই এই পুরো মানটাই কিন্তু 0 হয়ে যায়। এখানে 1 বলেছে, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। এরপরে দেখো দ্বিতীয়, 2 cos 3 থিটা = 1 হলে থিটার মান 20 ডিগ্রি। এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। কারণ কি, এখানে যে মানটা আমাদের দেওয়া আছে সেই মানটা লিখলাম, সেখান থেকে cos 3 থিটা = কত হবে, হাফ। এবার cos 60 ডিগ্রির মানও তো হাফ, তাই না? তাহলে cos 60 ডিগ্রি আমরা লিখে দিতে পারি হাফটাকে। এখানে cos কেটে গেলে 3 থিটা = 60 ডিগ্রি হবে, থিটা সমান হবে 20 ডিগ্রি। তাই এই বিবৃতিটা আমাদের এখানে সত্য হয়ে যাবে। তারপরে 3-এর দাগে যেটা রয়েছে দেখো, এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি এবং এবি সমান বিসি হলে সি কোণ 60 ডিগ্রি। বিবৃতিটি কী হবে, মিথ্যা হবে। কারণটা কি, এবিসি ত্রিভুজের এবি এবং বিসি বাহু সমান এবং এবিসি 90 ডিগ্রি, তাহলে এবিসি ত্রিভুজ সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে এর এ কোণ এবং সি কোণ, এই দুটো কোণ সমান হয়। এ এবং সি কোণের মান কত হবে, 180 - 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এ কোণ এবং সি কোণ যেহেতু সমান হচ্ছে, তাহলে 90-এর অর্ধেক অর্ধেক হবে, 45 হবে, কিন্তু এখানে 60 ডিগ্রি বলেছে, তাহলে মিথ্যা হয়ে যাবে, তাই না? তারপরে দেখো 4-এরটা,
3, 14, 18, 25 তথ্যের মধ্যমায় 18, এটা কি সত্য? এটা হবে মিথ্যে। কারণটা কি? এখানে মোট পদ সংখ্যা কটি? 5টি, অযুগ্ম, তাহলে মধ্যমা হয়ে যাবে n+1/2 তম মানটি হবে, এবং n এর মান যেহেতু এখানে 5 হচ্ছে, তাহলে 5 + 1/2, সেখান থেকে 3তম পদটি হবে, তো 1, 2, 3 অর্থাৎ 14 হবে, কিন্তু এখানে 18 দেওয়া আছে, তাহলে এটা কি হবে? আমাদের মিথ্যে। 5এরটা রয়েছে দেখো, cos 54 ডিগ্রি এবং sin 36 ডিগ্রি এর মান সমান, বিবৃতিটি কি সত্য? হ্যাঁ সত্য। কারণটা কি? cos 54 ডিগ্রি সমান, এটাকে আমরা লিখতে পারি cos 54 সমান cos 90 ডিগ্রি - 36 ডিগ্রি, অর্থাৎ cos 90 ডিগ্রি - 36 ডিগ্রি মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে পড়ছে, তাহলে এটা কী হয়ে যাবে? sin 36 ডিগ্রি। তাহলে cos 54 ডিগ্রি আর sin 36 ডিগ্রি একই হবে, তাই না? এবার চলে আসছি 4এর দাগে 2 মার্কের প্রশ্নে এবং উত্তর তার সাথে সাথে। x² + ax + 3 = 0 সমীকরণের বীজ 1 হলে এর মান কত হবে? যেহেতু বীজটার মান দেওয়া আছে 1, তাহলে আমরা x এর মান 1 বসিয়ে দেব। 1 বসিয়ে দিলে এর মান পেয়ে যাচ্ছি -4, তাহলে এর মান হবে -4। তারপর দ্বিতীয় যে প্রশ্নটি হচ্ছে, একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখো। তো ধরি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, দ্বিঘাত সমীকরণটি হবে তাহলে কি? x² - আলফা প্লাস বিটা ইন্টু x প্লাস আলফা বিটা = 0, এবং প্রশ্নানুসারে আমাদের দেওয়া আছে আলফা প্লাস বিটা দেওয়া আছে 14, আলফা ইন্টু বিটা দেওয়া আছে 24, দুটোর মান বসিয়ে দেবে, যে সমীকরণটা আসবে সেটাই আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। তারপর 3 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে, x² - x = k ইন্টু 2x - 1 সমীকরণ দ্বয়ের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে k এর মান কত হবে? তো বীজদ্বয়ের সমষ্টি যেহেতু 0 রয়েছে, তো k এর মান কত হবে? তো এই যে এটা দেওয়া আছে সেটাকে আমরা সরলীকরণ করব, করার পর x টার্মগুলোকে এবং k টার্মকে সব একদিকে বাম দিকে নিয়ে আসব, সব নিয়ে এলাম বাম দিকে, এটা 1 নম্বর সমীকরণ করে দিলাম। এই সমীকরণের সাথে আমরা দ্বিঘাত সমীকরণে ax² + bx + c = 0 এর তুলনা যদি আমরা করি, তাহলে এখান থেকে আমরা a এর মান পেয়ে যাব 1 এবং b এর মান পেয়ে যাচ্ছি -1 + 2k আর c এর মান k। তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানে কি হবে? -b/a, ঠিক আছে? তাহলে b/a যদি করা হয়, a এর মান 1, b এর মান -1 + 2k, সেটা করিয়ে দিলে তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে? 1 + 2k। এবার প্রশ্নানুসারে এই যে মান 1 + 2k এর মান বীজদ্বয়ের সমষ্টি 0 বলেছে, তাহলে দুটোকে 0 করে দেবো। 1 + 2k = 0, তাহলে k সমান হাফ চলে আসছে, -1/2, এটাই আমাদের উত্তর হবে। তারপরে দেখো, কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে লেখো। তো সরল সুদের ক্ষেত্রে সুদ আসল সমান আমরা কি বলতে পারি? আসল ইন্টু 1 + RT/100, এইটাকে তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এবার প্রশ্নানুসারে যেটা বলে দেওয়া আছে যে মোট সুদ আসলটা হবে আসলের দ্বিগুণ 2p। আর এর মান দেওয়া আছে, সেটাকে আমরা কি করব? পূর্ণ ভেঙে নেব, 25-এর 4% হয়ে যাচ্ছে, টি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা যদি বসিয়ে দিই, ঠিক আছে, বসিয়ে দিলে যে মানটা আমরা পাচ্ছি টি হয়ে যাচ্ছে 16, অর্থাৎ প্রয়োজনীয় যে সময় সেটা কিন্তু 16 বছর হয়ে যাচ্ছে। আশা করি এই সমীকরণের সরলীকরণ করতে পারবে, তাই না? তারপর দেখো 5, দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো ঘনক দুটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই a1 একটা আর a2, তাহলে এদের আয়তন যদি আমরা ধরে নিই v1 v2, তাহলে প্রশ্নানুসারে v1:v2 সমান কত হবে? 1:27। তাহলে এখানে আমরা
আয়তন, ঘনকের আয়তনের ক্ষেত্রে কি হয়, তার প্রত্যেকটি ধারের ঘনমূল, তাই না, সেটাই তো আয়তন। তাহলে এই ঘনমূলটা আমরা করে দিচ্ছি a কিউব ইজ টু a2 কিউব, এবং এই 27কে আমরা যদি ভেঙে দিই, 27কে ভাঙলে উৎপাদকে ভেঙে দিই যদি, 3 লং 27, 3 তিরিকে 9, অর্থাৎ 3-এর কিউব আসছে, তাই না। এবার দেখো প্রত্যেকটার কিউব আসছে, তাহলে আমরা a1 বাই a2, আচ্ছা ভালো করে লিখছি তাহলে, a1 বাই a2 এর হোল কিউ ইকুয়ালস টু 1/3 হোল কিউ। তাহলে a1 বাই a2 সমান 1/3। তাহলে এদের বাহুর অনুপাত যদি আমরা দেখি তাহলে 1:3 আসছে, তাই না। এবার ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার, ঠিক আছে। তাহলে তোমার সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে ঘনকের, তাহলে 4 ইন্টু বাহু স্কোয়ার, 4 ইন্টু বাহু স্কোয়ার। যেহেতু এখানে 4 কমন হয়ে যাচ্ছে, তাই 4টা লেখা হয়নি, কমন ছিল কেটে দিয়েছে, ঠিক আছে। তাহলে সেখান থেকে a1 স্কোয়ার ইজ টু a2 স্কোয়ার। এবার এটাকে আমরা বলতে পারি a1 বাই a2 স্কোয়ার, তাই না। তাহলে এটা কত হবে, a1 বাই a2 1/3 ছিল, তার স্কোয়ার যদি করি 1/9, অর্থাৎ এদের অনুপাত হয়ে যাবে 1:9। তারপরে দেখো ভেদের অঙ্ক, a/2 ইকুয়ালস টু b/3 ইকুয়ালস টু c/4 ইকুয়ালস টু a মাইনাস 3b প্লাস 4c বাই পি হলে পি এর মানটা কত হবে। তো আমরা পুরোটাকে একটা ভেদ ধ্রুবক কে ধরে নিচ্ছি, এবং ইন্ডিভিজুয়ালি এগুলোকে আমরা আলাদা আলাদা লিখতে পারি। তাহলে a/2 সমান k, এখান থেকে এর মানটা বের করে নিচ্ছে 2k, b/3 সমান k, সেখান থেকে b এর মানটা বের করে নেবে 3k, c/4 সমান k, সেখান থেকে আমরা পেয়েছি c সমান 4k। এবার এই যে অংশটা আছে এই অংশটা সমান k করে দিলাম। তাহলে এখানে p কে সমান আমরা বলতে পারি 2a মাইনাস 3b প্লাস 4c। এবার এখানে a b c প্রত্যেকটার মান যদি এই যে সমীকরণ, এই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা p এর মানটা পেয়ে যাব। তাহলে p কে সমান হয়ে যাবে 2 ইন্টু এর মান 2k মাইনাস 3 ইন্টু b, b এর মান 3k, এবং প্লাস 4 ইন্টু তোমার c, c এর মান 4k। বসিয়ে দেওয়ার পর এখানে কে কে কিন্তু সব দিক থেকে কেটে যাচ্ছে, দুই পাশেই তো কে আছে, তাই না, কে কে কেটে গেল। তাহলে p সমান কত আসছে 11, তাহলে p এর মান এখানে হয়ে যাবে 11। তারপরে দেখো a ইজ টু b সমান 3:2 এবং b ইজ টু c সমান 3:2, তাহলে a প্লাস b ইজ টু b প্লাস c এর মান কত হবে। তো এইখানে দুটো থেকেই আমরা a ইজ টু b ইকুয়ালস টু b ইজ টু c যদি আমরা করি, কারণ দেখো a ইজ টু b সমান 3/2, আবার b ইজ টু c সমান আসছে তোমার 3/2, দুটোই তো সমান, তাহলে আমরা এটাকে সমান করে দিচ্ছি, তাই না। a ইজ টু b সমান b ইজ টু c সমান 3:2, তাহলে এখানে আমরা এটাকে যদি বাই হিসেবে করি a বাই b সমান b বাই c সমান 3/2, এখানে ইন্ডিভিজুয়ালি লিখতে পারি a বাই b সমান 3/2, আবার b বাই c সমান 3/2। ক্লিয়ার করার পর এখানে এর মানটা আমরা c আকারে পেয়ে যাচ্ছি, b এর মানটাও c আকারে পেয়ে যাচ্ছি। এবার a প্লাস b ইজ টু b প্লাস c, প্রত্যেকটার মান এখানে বসিয়ে দেবো, a b এর মান বসিয়ে দেওয়ার পর দুই পাশেই কিন্তু c আছে, তাহলে c কেটে যাবে। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি a প্লাস b ইজ টু b প্লাস c সমান হয়ে যাবে 3:2, যেটা আমাদের এখানে উত্তর হবে। আশা করি একটু বুঝতে পারলে। এরপরের 8, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ সেমি হলে চোঙের আয়তন কত হবে।
লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ দেওয়া আছে 14 সেন্টিমিটার, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি 8 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr², এই 2πrh। তো প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি 2πrh সমান 264। এখানে RH সমান আমরা বলতে পারি, দেখো 2πটাকে আমরা নিয়ে চলে যাচ্ছি ডান দিকে, নিয়ে গেলে কী হবে, বাই হয়ে যাবে, বাই করে দিয়ে উল্টে দেবে 7, তাহলে 264 × 7/2 × 22। এখান থেকে আমরা এইচের মান যেহেতু জানি 14 সেন্টিমিটার, তাহলে আর সমান আমরা নির্ণয় করতে পারবো। এইচটা কিন্তু এইখানে ছিল গুণ, যখন আমাদের ডান দিকে নিয়ে যাচ্ছি ভাগ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা কাটাকাটি করলে 3 পাচ্ছি, তাহলে চোঙের ব্যাসার্ধ কত আসছে, 3 সেন্টিমিটার। এবার লম্ববৃত্তাকার চোঙের আয়তন যদি নির্ণয় করতে বলে, তাহলে তখন করে দিতে পারো তোমরা πr²h, এখানে এইচের মান 14 এবং আর এর মান 3² ঠিক আছে, আর² যেহেতু আছে তাহলে 3², সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 396 ঘন সেন্টিমিটার। তারপরে দেখো এক্স দেওয়া আছে, ঠিক আছে, রুটে দেওয়া আছে, x + 1/x এর মান কত হবে। তো x সমান 3 + 2 × √3, এটা দেওয়া আছে, তাহলে 1/ আমরা x নির্ণয় করব। করণীয় নিরসন করবে, ঠিক আছে, করণীয় নিরসন করার পর দেখবি এর একটা মান আসবে, মানটা কত, মানটা চলে আসবে -1 + 2 × √3/3। এবার x + 1/x এ x এর মান বসাবে এবং আমাদের যেটা 1/x এর মান এলো সেটা বসিয়ে দেবে, ঠিক আছে। বসিয়ে দিলে এইখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব মানটি কত, টোটাল ক্যালকুলেশন তোমরা করবে, করার পর মানটা পেয়ে যাবে তোমার যে 6 + 8 √3/3, বা এটাকে আমরা বলতে পারি 2 + 4/√3। করণীয় নিরসন আরেকবার করে নেবে, করে নিলে কিন্তু আমাদের উত্তরটি হয়ে যাবে। এরপর 10, 6, 7, x, 8, y 14 সংখ্যাগুলির গড় 9 হলে x এবং y এর সম্পর্কটা কী হবে। যেহেতু গড় দেওয়া আছে না, তাহলে কী করবে, যোগ করে দেবে, সব কটা যোগ করে কটা আছে 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করে দেবে সমান 9, ঠিক আছে। এখান থেকে সরলীকরণ করলে x + y সমান 19 আসবে। ক্লিয়ার। এরপর 5-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, দেখো 5 মার্কের প্রশ্ন এগুলো। তো প্রথম যে প্রশ্নটি 5 মার্কের রয়েছে, 1, রামু বার্ষিক 4% সরল সুদের হারে 70 টাকা 5 বছরের জন্য ধার করে, যে পরিমাণ মোট সুদ দিল সে যদি 900 টাকা একই সময়ের জন্য ধার করত, তাহলে একই পরিমাণ মোট সুদ দিতে হতো বা দেয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে। তো এখানে উত্তরটি দেখে নাও, বার্ষিক সরল সুদের হার আর এখানে প্রদত্ত দেওয়া আছে 4%, আসলের পরিমাণ প্রথম ক্ষেত্রে 700 টাকা, পি সমান 700 টাকা, এবং প্রথমের ক্ষেত্রে বছরটা হবে বা সময়টা হবে 5 বছর। এবার এই ক্ষেত্রে আমরা সরল সুদের পরিমাণ নির্ণয় করব। তো সরল সুদ আই সমান বা এসআই সমান সিম্পল ইন্টারেস্ট সমান PTR/100। এইখান থেকে আমরা আয়ের পরিমাণটা নির্ণয় করতে পারবো, কারণ আমাদের এখানে পি দেওয়া আছে, আর দেওয়া আছে, টি দেওয়া আছে। মানগুলো বসিয়ে যদি আমরা এসআই নির্ণয় করি বা সরল সুদের পরিমাণ নির্ণয় করি, তাহলে সেটা আসবে 140 টাকা, ঠিক আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কিন্তু রেট দেওয়া নেই, যেটা আমাদের নির্ণয় করতে হবে রেট, ঠিক আছে। তো রেট দেওয়া নেই, সেই রেটের পরিমাণটা কত, রেটটা হয়ে যাবে কত সেটাই আমাদের নির্ণয় বিষয়। তো পি দেওয়া আছে কিন্তু 900 টাকা, সময়টা একই রকমই থাকবে, 5 বছরই থাকবে, কিন্তু সরল যে সুদ সেটা কিন্তু একই রকম থাকবে। প্রথম ক্ষেত্রে যে সরল সুদটা এসছে 140 টাকা, সেই টাকায় থাকবে। ক্লিয়ার। এবার আরটা যদি নির্ণয় করি, আমরা এসআই সমান জেনে এলাম যে PTR/100। এখান থেকে আর সমান আমরা বলতে পারি SI × 100 / PT। এখানে প্রত্যেকটার মান কিন্তু দেওয়া আছে, মানগুলো বসাবে,
বসানোর পর আর এর মানটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আর অবশ্যই মনে রাখবে এটা কিন্তু পার্সেন্টেজে আসবে, তাহলে পার্সেন্টেজটা আসবে 3.1৯%। তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে? 3.1৯%। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, একটি শহরে বর্তমান জনসংখ্যা দেওয়া আছে 5,76,000। যদি জনসংখ্যা প্রতি বছর 6.23% হিসেবে বাড়ে, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করো। ঠিক আছে, 2 বছর আগে মানে অতীতের 2 বছর পেছনের দিকে যাব, তাই না? তাহলে এখানে দেখো শহরের বর্তমান লোক সংখ্যা যেটা দেওয়া আছে সেটাকে আমরা পি ধরছি, এবং জনসংখ্যা বৃদ্ধির হার আর এখানে দেওয়া আছে 6.23, সেটাকে সরলীকরণ করে নেবে 20/3%। এবার আমরা জানি যে 2 বছর আগের কথা বলেছে, অর্থাৎ অতীতে 2 বছর পেছনের দিকে যাব। তাহলে সেই ক্ষেত্রে যে সূত্রটা আমরা লাগাই যে পি অর্থাৎ বর্তমান যে জনসংখ্যা ইন্টু 1 মাইনাস r/100, এখানে এনটার বদলে কি হবে 2, যেহেতু 2 বছর তাহলে এনটা কত হয়ে যাবে 2। ঠিক আছে, আর এর মানটা দেওয়া আছে 20/3%। প্রত্যেকটার মানই কিন্তু দেওয়া আছে, পি এর মানও দেওয়া আছে। জাস্ট এখানে বসাবে এবং সরলীকরণ করবে, দেখবে তোমাদের যে মানটি আসবে সেটাই তোমাদের উত্তর হবে। ক্লিয়ার? এরপরে 6 দাগের সমীকরণটি সমাধান করো। এখানে দেওয়া আছে, আচ্ছা এটার পেজটা মিস্টেক হয়ে গেছে, নেওয়া হয়নি। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। দেখো 7-এর 1, এইখানে a + b / b + c = c + d ডিভাইডেড বাই d + a হয়, তাহলে প্রমাণ করো c = a বা a b c d এদের যোগফলটা হবে 0। তাহলে এখানে আমরা কি করব, এইখানে আমরা এই সমীকরণ থেকে জাস্ট এই c + d কে a + b / c + d করে নেব। ঠিক আছে, আর b + cটাকে আমরা ডান দিকে নিয়ে আসব। ক্লিয়ার? করার পর কি করব, দেখো উভয় পক্ষকে আমরা +1 করে দেব। উভয় পক্ষকে +1 করে দিলাম, কারণ দুই পাশেই কিন্তু 1 যোগ করতে হবে, কারণ 1 কেটে গিয়ে সেই আমাদের যেটা এসেছিল সেটাই থাকবে, তাই না? এই জন্য দুই পাশে 1 যোগ করে দিয়েছি। যোগ করার পর এদের লসাগু করে যদি সরলীকরণ করি, তাহলে উপরে চলে আসবে a + b + c + d, নিচে c + d। আর এর ক্ষেত্রেও ঠিক একই রকম হবে b + c + d + a / d + a। ঠিক আছে, এবার এই যে দুটো মান এলো, এই দুটো মানকে একদিকে নিয়ে আসবো বাম দিকে। বাম দিকে যদি নিয়ে আসি, তাহলে এখানে প্লাস ছিল, এটা বাম দিকে এলে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে মাইনাস। এরপর দেখো a + b + d c + d, এটা কিন্তু দুই ক্ষেত্রে একই রকম আছে, তাহলে আমরা এটা কমন নিয়ে নিতে পারি। কমন নিয়ে নিলে আমাদের পড়ে থাকবে 1/c + d - 1/d + a। ঠিক আছে, = 0। তাহলে দুটোর গুণ যখন 0 হবে তখন তারা ইন্ডিভিজুয়ালি 0 হয়। তাহলে এখানে a + b + c + d = 0, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, একটা প্রমাণ হলো। তারপর এই অংশটাকে আমরা পুরো 0 করে দেবো। 0 করলে 0 করার পর দেখো এখানে আমরা একটা সম্পর্ক পাচ্ছি, c + d = d + a। তাহলে এখানে d একই রকম আছে, দুই পাশ থেকে কেটে গেলো, তাহলে c + a, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এই দুটোই তো প্রমাণ করতে বলেছিল, তাই না? তারপরে দেখো এইখানে যে সমীকরণটি দেওয়া আছে, এই সমীকরণ এখানে বলেছে a + b + c ≠ 0 হলে প্রমাণ করো a = b = c। তাহলে এটাকে আমরা কি করব, এইটাকে দেখো a + b / a + b করতে পারি। কারণ দেখো যদি 1 + 2 থাকে, নিচে যদি 3 থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/3 + 2/3, এটা লিখতে পারি না? ঠিক সেই রকমভাবে এটাকে আমরা ভেঙে লিখে দিচ্ছি, কারণ এখানে a + b কেটে যাবে, তাহলে আলাদা করে আমরা লিখলাম
একই রকমভাবে এটাকেও আমরা লিখে নিতে পারি এইভাবে আলাদা করে, তাই না? তিনটাকেই লিখে দিলাম। তারপর দেখো এ প্লাস বি কেটে গিয়ে এক হবে, এক হয়ে গেল। আর এই পাশে যেটা সি বাই এ প্লাস বি ছিল সেটা সেই রকমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখানে বি প্লাস সি কেটে যাবে, এক হবে একই রকমভাবে, আর এটা অপরিবর্তিত থাকবে। আবার সি প্লাস এ এবং সি প্লাস এ এটাও কেটে যাবে, এক হবে, আর এটা কিন্তু অপরিবর্তিত থাকবে। এরপর দেখো উভয় সব কটার যে তিনটে যে পরপর তোমার সমান আছে, এইখানে এক এক করে আছে, দেখো প্লাস এক প্লাস এক প্লাস এক, এটা সব কটাই আমরা কি করতে পারি, উঠিয়ে দিতে পারি। উঠিয়ে দিলে দেখো মাইনাস মাইনাস করে সবাইতেই আছে, তাহলে মাইনাস মাইনাসও আমরা কেটে দিতে পারি। তাহলে কি হবে, সি বাই এ প্লাস বি সমান এ বাই বি প্লাস সি সমান বি বাই সি প্লাস এ। ঠিক আছে, তো এটাকে আমরা এবার কি করব, 1/, করে দেবো 1/, অর্থাৎ আমাদের এ বি ছিল সেটাকে যদি আমরা 1/, করি 1/, এ বাই বি, তাই না? 1/, যদি করি তাহলে এটা হয়ে যাবে তোমার উল্টে যাবে বি বাই এ। ঠিক একই রকমভাবে সি বাই এ প্লাস বি এটাকে 1/, করলে ওপরে এ বি নিচে সি চলে আসবে, সেটাই হয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা করব। করার পর আবার আমাদের একটা কাজ করতে হবে, উভয় পাশেই অর্থাৎ এখানে এক যোগ করব, এর সাথেও এক যোগ করব, এর সাথেও এক যোগ করব। করার পর এবার আমরা লসাগু করে যদি দেখি, সরল করি, তাহলে আসবে কি এ প্লাস বি প্লাস সি বাই সি। একই রকমভাবে এটার ক্ষেত্রে কী হবে, বি প্লাস সি প্লাস এ, অর্থাৎ আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি বাই এ। এটার ক্ষেত্রে আমরা বলতে পারি সি প্লাস এ প্লাস সি, অর্থাৎ আমরা সাজিয়ে যদি লিখি এ প্লাস বি প্লাস সি বাই বি। ঠিক আছে, তাহলে এখান থেকে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি কেটে গিয়ে এক এক হয়ে গেল, তাহলে 1/, সি ইকুয়ালস টু 1/, এ 1/, বি। যেহেতু এখানে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা এখানে বলতে পারি এ সমান বি সমান সি, এটা সমান হবে, তাহলে প্রমাণিত হয়ে গেল, তাই না? পরবর্তী প্রশ্ন, করণী নিরসন। তো সরল করতে হবে। তো এখানে প্রত্যেকটা দেখো তিনটে রয়েছে মোট, করণী নিরসন করতে হবে। এটা তোমরা চাইলেও একই সাথে করতে পারো, আবার ইন্ডিভিজুয়ালি আলাদা করে করে তারপরে এদের সরল করে দিতে পারো। তো ইন্ডিভিজুয়ালি করেছি এখানে। ঠিক আছে, তো দেখো নিচে দেখো তোমার √3 প্লাস √6 আছে, এটাকে আমরা করণী নিরসন করার জন্য এর কনজুগেট দিয়ে আমরা গুণ করে দেব, ওপর নিচ গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে নিচে স্কোয়ারে চলে এলো, স্কোয়ারের সূত্র যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেইখান থেকে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, সূত্র করব। তারপরে ওপরে এটা 3√2 ইন্টু √3 মাইনাস √6, এরপর এটা গুণ করে দেব। গুণ করে দিলে দেখো এখানে √2 √3 যদি গুণ হয় √6 হবে, আর এইখানে হয়ে যাবে দেখো √2 ইন্টু √6, তাহলে দেখো √2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 2 বেরিয়ে আসবে, 2√3 হয়ে যাবে, তাই না? তাহলে 2√3 মানে তাহলে 3 ইন্টু 2√3 হয়ে যাবে, আর নিচে কিন্তু 3 - 6 হয়ে যাচ্ছে। সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, সেইখান থেকে আমরা এই মানটা পেয়ে যাব -√6 প্লাস 2√3। একই রকমভাবে আমরা এটার ক্ষেত্রেও করতে পারি, এর কনজুগেট √6 মাইনাস √2 দিয়ে ওপর নিচে গুণ করে দিয়েছি, একই রকমভাবে করবে, এটার মান আসবে 3√2 মাইনাস √6। এরপর একই রকমভাবে আমরা করতে পারি, আর একটা রয়ে গেছে আমাদের √6 বাই √2 প্লাস √3, এর কনজুগেট √2 মাইনাস √3 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেবো, ওপর নিচে লব হরে। হ্যাঁ, করার পর এখানে সরলীকরণ করবে -2√3 প্লাস 3√2। এবার প্রত্যেকটার মান যে আমরা ইন্ডিভিজুয়ালি বের করলাম তাদের মানগুলো বসিয়ে দেব, মানগুলো বসিয়ে দেওয়ার পর সরলীকরণ করলে 0 আসবে। ঠিক আছে, এরপরে 2, 8-এর 2,
এ প্রপোর্শনাল বি, বি প্রপোর্শনাল সি হলে দেখাও যে, এটা হচ্ছে দেখাতে হবে আমাদের, তাই না? তাহলে এ প্রপোর্শনাল বি, এইখান থেকে আমরা ভেদ ধ্রুবক K1 যদি নিয়ে নিই, তাহলে এ ইকুয়ালস টু K1 বি, এখানে K1টা ভেদ ধ্রুবক। একই রকমভাবে বি প্রপোর্শনাল সি, সেইখান থেকে আমরা বি ইকুয়ালস টু K2 সি, অর্থাৎ এখানে K2 হয়ে যাবে ভেদ ধ্রুবক। এবার দেখো এইখানে যে বি, বি এর মানটা কত আছে? K2 সি। তো বি এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কি হবে? K1 ইন্টু K2 ইন্টু সি। এখান থেকে দেখো K1 K2কে যদি আমরা কে একটা ভেদ ধ্রুবক ধরি, তাহলে এ ইকুয়ালস টু কে সি। আবার আমরা এটা বলতে পারি ঘুরিয়ে যে এ প্রপোর্শনাল সি, তাই না? যাই হোক, এরপর যেটা আমাদের নির্ণয় করতে হবে, দেখো এখানে আমাদের বলা আছে যে প্রপোর্শনাল এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ প্রপোর্শনাল এটা। তাহলে আমরা এই প্রপোর্শনালটা করার আগে কি করতে হবে? এইটাকে এটা দিয়ে ভাগ করে দেব। এদের অনুপাতটা যদি আমরা বের করতে পারি, সেই অনুপাতটা যদি ধ্রুবক আসে তাহলেই কিন্তু এটা প্রপোর্শনাল হবে, তাই না? সেটাই আমরা করব। এখানে দুটোর অনুপাত নিলাম। এবার প্রত্যেকটার মান যদি আমরা এখানে বসিয়ে দিই, যে মানগুলো আমরা নির্ণয় করলাম, এর মান যে কে ইন্টু সি, বি এর মান K2 সি, ঠিক আছে? এই মানগুলো বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর তোমরা সরলীকরণ করবে। সিম্পলি সরলীকরণ করার পর দেখবে এদের যে তোমার একটা বড় অঙ্কের সব ধ্রুবক সংখ্যা থাকবে, কোনো রকমের এখানে চল থাকবে না। তাহলে এই পুরো ধ্রুবক সংখ্যাটাকে যদি আমরা কে অশূন্য ভেদ ধ্রুবক ধরে নিই, যেহেতু সবকটাই ধ্রুবক, চল নেই, তাহলে কে ভেদ ধ্রুবক বলতে পারি। তাহলে কে ভেদ ধ্রুবক, তাহলে আমরা কি বলতে পারি? যে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ প্রপোর্শনাল এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে প্রমাণিত হয়ে গেল, তাই না? তারপরে দেখো 9 দাগে যে তোমাদের প্রশ্নটা তোমাদের সামনে রয়েছে, প্রশ্নপত্রটাও তোমাদের দিয়েছি। তা উপপাদ্যটা হবে উপপাদ্য 32, পেজ নাম্বার কিন্তু তোমাদের গণিত বইয়ে, ঠিক আছে, গণিত প্রকাশ দশম শ্রেণীর বইয়ে পেজ নাম্বার 59। আর দ্বিতীয় যে উপপাদ্যটা রয়েছে সেটা হয়ে যাবে 35, পেজ নাম্বার 129। এরপর 10 এক্সট্রা যে উপপাদ্যগুলো থাকে সেইগুলো দেখে নাও। প্রথমে যেটা রয়েছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী থাকবে। তাহলে চিত্রটা ভালো করে পরিষ্কার করে আঁকবে। এরপর বলে দেবে, ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, কেন্দ্র থেকে পি কিউ আর এস দূরত্ব যথাক্রমে ও এম এবং ও এন, ঠিক আছে, চিত্রানুসারে। এবার দেখো ও এম আর হচ্ছে পি কিউ, এটা কিন্তু পারপেন্ডিকুলার পরস্পর, ঠিক আছে, লম্ব রয়েছে। আবার একই রকমভাবে ও এন পারপেন্ডিকুলার আর এস। তাহলে এখানে প্রমাণ্য আমাদের কি? যে ও এম আর হচ্ছে তোমার ও এন, এরা পরস্পর সমান। অঙ্কন করতে হবে। অঙ্কন করার জন্য যে ও পি এবং ও আর যুক্ত করলাম। এরপর প্রমাণটা দেখো, যেহেতু যে ও এম পারপেন্ডিকুলার পি কিউ এবং ও এন পারপেন্ডিকুলার আর এস, তাহলে আমরা বলতে পারি পি এম ইকুয়ালস টু হাফ অফ পি কিউ, ঠিক আছে। আবার আমরা বলতে পারি আর এন ইকুয়ালস টু হাফ অফ আর সি। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ যায় এর ওপর লম্ব, যা বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে, এই বৃত্তের জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আবার আমরা বলতে পারি পি কিউ ইকুয়ালস টু আর এস এবং এম পি ইকুয়ালস টু আর এন, ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ। এবং এখানে দুটো যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, পি এম ও ত্রিভুজ, পি এম ও ত্রিভুজ এবং যে আর এন ও ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে যে উভয় যে সমকোণ উৎপন্ন করেছে ও এম পি যে সমকোণ, তার সাথে কিন্তু ও এন
আর এটাও সমকোণ, পরস্পর সমান হবে। এবং একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু ওপি এবং তোমার ও আর সমান হবে পরস্পর। এবং 1 নম্বর যে সমীকরণে আমরা দেখেছি যে এমপি ইকুয়ালস টু আর এন করতে পারি, তাহলে দুটো এখানে তোমার বাহু এবং একটি কোণ সমান, তাহলে এই দুটো ত্রিভুজ কী হবে, সর্বসম হবে। ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, ঠিক আছে। কারণ এর হচ্ছে রাইট অ্যাঙ্গেল এবং তার অতিভুজ আর হচ্ছে তার একটা বাহু সমান, তাহলে সর্বসম যদি হয়ে যায় তাহলে দুটো ত্রিভুজই সবকটাই পরস্পর বাহুগুলো সমান হবে, ও এম ইকুয়ালস টু এন হবে, এটা প্রমাণিত হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এ বি সি ডি হলে প্রমাণ করো যে এ বি প্লাস সিডি ইকুয়ালস টু বিসি প্লাস ডিএ, এটা প্রমাণ করতে বলেছে। তো এখানে এই চিত্রটি অঙ্কন করবে, ঠিক আছে। আর প্রদত্ত কি দেওয়া আছে, ABCD চতুর্ভুজের ও কেন্দ্রীয় বৃত্তের পরিলেখিত অঙ্কনটা কি হবে, AB BC CD এবং DA বাহুগুলি যথাক্রমে QRSP বিন্দুতে বৃত্তটিকে স্পর্শ করে। প্রমাণ করতে হবে আমাদের কি AB প্লাস CD সমান BC প্লাস DA। তো প্রমাণটা কি, প্রমাণ আমরা করব এবার। ও কেন্দ্রিক বৃত্তের বহিস্তম বিন্দু এ থেকে AQ এবং AP এর দুটি স্পর্শক আমরা অঙ্কন করলাম। সেখান থেকে আমরা বলতে পারি যে AQ সমান AP। কারণটা কি, কারণটা হচ্ছে দেখো, বৃত্তের বহিস্তম কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা হয় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান হয়। অনুরূপভাবে আমরা এখানে বলতে পারি যে BQ ইকুয়ালস টু BR এবং CS ইকুয়ালস টু CR এবং DP ইকুয়ালস টু DS। তাহলে এখানে ABCD এদের যোগফল, AB প্লাস CD এর যোগফল যদি করি তাহলে AQ প্লাস QB প্লাস CS প্লাস SD। এখান থেকে আমরা বলতে পারি যে AP, যে AQ সমান তো AP, আবার QB এর সমান BR, আবার CS এর সমান RC এবং SD এর সমান PD। তাহলে এখানে AP প্লাস PDকে আমরা এক জায়গায় করলাম, কারণ এটাই হবে আমাদের AD, আর BR প্লাস RC একে একদিকে যোগ করলাম, যেটা হবে আমাদের BC। তাহলে এখান থেকে আমরা প্রমাণ দেখতে পেলাম যে প্রমাণিত হলো AB প্লাস CD সমান AD প্লাস BC। এরপর দেখো ত্রিকোণমিতির যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম যে প্রশ্নটি রয়েছে x ইন্টু tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়ালস টু 0 এবং 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। তো প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণে কিন্তু আমরা tan 30 ডিগ্রি মান বের করব। tan 30 ডিগ্রি মান আমরা সকলেই জানি, tan 30 ডিগ্রি 1/√3 1/√3 আর হচ্ছে cot 60 ডিগ্রি সমান কি, দেখো tan 30 ডিগ্রি যে মান হবে cot 60 ডিগ্রির মান কিন্তু সেটাই হবে 1/√3। দুটোর মান বসাবো, বসানোর পর 1/√3 কমন নেব, নেওয়ার পর কি হবে x প্লাস y হবে সমান ইকুয়ালস টু 0। এখানে 1/3, এখানে এই 1/3টাকে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে শূন্যর সাথে ভাগ করলে 0 আসবে। তাহলে a প্লাস y x প্লাস y ইকুয়ালস টু 0, এটা 1 নম্বর সমীকরণ করে দিলাম। তারপরে দেখো দ্বিতীয় যে সমীকরণটা ছিল যে 2x মাইনাস y tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান 1 বসিয়ে দেবো, তাহলে আমাদের আসবে দ্বিতীয় সমীকরণটি কী হবে 2x মাইনাস y ইকুয়ালস টু 1। এবার 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণের অপনয়ন যদি করি আমরা, ঠিক আছে, অপনয়ন প্রক্রিয়ার দ্বারা করি, তাহলে কিন্তু আমাদের x এর মান চলে আসবে 1/3 এবং y এর মান -1/3। আশা করি অপনয়নটা তোমরা পারবে, তাই এটা করলাম না, ওকে, নিজেরা করে নিও। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রমাণ করো। এটা প্রমাণ করতে বলেছে, তাহলে বাম পক্ষ আমরা ধরে নিলাম, ঠিক আছে। রুট আন্ডারের মধ্যে আছে a প্লাস কস থিটা ডিভাইডেড বাই যে 1 মাইনাস
কস 30 ডিগ্রি, সরি একটু ভুল বললাম, রুট আন্ডার 1 প্লাস কস 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস কস 30 ডিগ্রি। এখানে কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রি সমান হচ্ছে সাইন 60 ডিগ্রির সঙ্গে সমান। তাহলে সাইন 60 ডিগ্রি কত? √3/2। তাহলে √3/2 মানগুলো বসাবো, সরলীকরণ করব। শেষ পর্যন্ত আমরা যদি করি তাহলে দেখব বাম পক্ষ থেকে যে মানটা আসছে 2 প্লাস √3। এবার ডান পক্ষে যেটা ছিল যে সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি, এদের মানগুলো বসিয়ে দেবো। দেখো সেক 60 ডিগ্রি সমান 1/cos 60 ডিগ্রি। এবার cos 60 ডিগ্রি মানে কত? cos 60 ডিগ্রি মানে হচ্ছে সাইন 30 ডিগ্রির মান, তাই না? তাহলে 1/2, তাহলে ওপরে কি হয়ে যাবে? 2 চলে যাবে, তাই না? আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে 2 প্লাস √3 আসছে। দেখো দুই পাশেই মান সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি না যে বাম পক্ষ সমান ডান পক্ষ? প্রমাণিত। পরবর্তী প্রশ্ন দেখো, যদি পি একটা কোণ এবং কিউ একটা কোণ পরস্পর যদি 90 ডিগ্রি হয় তবে প্রমাণ করতে বলেছে এটা। তো বাম পক্ষ আমরা ধরে নেব। ধরার পর দেখো এখানে সাইন পি বাই যে কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ, এখানে কসটাকে আমরা পরিবর্তিত করব সাইনে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে কস 90 ডিগ্রি মাইনাস যদি পি করি তাহলেই কিন্তু এর মানটা কত আসে? কস কিউ, তাই না? আর এটার মানই তো কিউ, যেহেতু দুটো সমান হয়ে যাচ্ছে না 90 ডিগ্রি, এই দুটোর মানটাই হচ্ছে তো 90 ডিগ্রি, তাহলে সেইখানে মানটা বসাচ্ছি। এবার এইখান থেকে যদি আমরা করি, যেহেতু এটা ফার্স্ট কোঅর্ডিনেটে অবস্থান করেছে এবং এটা অযুগ্ম 90 ডিগ্রি আসছে, তাহলে এটা পরিবর্তিত হবে, সাইনের কোনো পরিবর্তন হবে না, পজিটিভই থাকবে, সাইন পি, ঠিক আছে? তাহলে সাইন পি আসছে, এই মানটা সাইন পি, তাহলে সাইন পি কেটে যাবে, এখানে কিন্তু সাইন পি আসছে, তাহলে সাইন পি এর স্কোয়ার হবে। এবার লক্ষ্য রাখো, আমরা যেটা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এখান থেকে আমরা যদি নির্ণয় করি কস থিটা সমান কী হবে? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেটাই আসছে, তাহলে কস পি হয়ে যাবে, তাই না? তাহলে এখানে যেটা প্রমাণ করতে বলেছিল কস পি প্রমাণ করতে হবে, সেটা আমাদের প্রমাণিত হলো। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ করে দিতে পারি, তাই না? প্রমাণিত। এরপর 14 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, যদি একটি 18 মিটার উঁচু 5তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে মনুমেন্টের উচ্চতা কত হবে? তো এখানে 18 মিটার উঁচু একটা 5তলা বাড়ি, এখানে ডিসিটা হচ্ছে বাড়ির দৈর্ঘ্য মানে উচ্চতা, দৈর্ঘ্য না উচ্চতা, এবং এ বি হচ্ছে মনুমেন্ট। তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখানে উন্নতি কোণ কত আছে? 45 ডিগ্রি, চূড়া এটা, এ বিন্দুটা হচ্ছে চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি, আর অবনতি কোণ কত হবে? 60 ডিগ্রি, ঠিক আছে? যদি এটা যদি 18 হয় তাহলে এখানেও এটা হবে কি 18 হবে, তাই না? তাহলে সিডি সমান বাড়িটির উচ্চতা 18 মিটার, চিত্র থেকে সিডি প্লাস বিই বলতে পারি, এবং বি সমান 18 মিটার। এবার এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে বিসিডি, ঠিক আছে? বিসিডি, সরি এই ত্রিভুজ না, এই ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজ থেকে আমরা এই পাদদেশের বিসিটা বের করব, ঠিক আছে? ট্যান 60 ডিগ্রি মানে কি? লম্ব বাই অতি, তাহলে লম্বটা কি? সিডি, যেটা 18 দেওয়া আছে, এবং বিসিটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বিসি সমান কত হবে? 6 × √3, ঠিক আছে? সরল করবে। এবার চিত্র থেকে বিসি সমান ডিই, তাহলে ডিই কত হবে? একই রকমই হবে, তাই না? আরে এটা যদি সমান হয় 6 √3 হয়, তাহলে এইটাও হবে কত? 6 √3, সেটাই বলতে চেয়েছে। এরপর এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে দেখো,
AED এখানে 45 ডিগ্রি কোণ আছে, আর আমাদের এখানে AE নির্ণয় করতে হবে। তাহলে আমরা tan 45 সমান বলতে পারি না AE বাই যে ED, সেটা করলেই তো হয়ে যাবে, তাই না? AE বাই ED সমান tan 45 1, তাহলে AE সমান কত হবে, DE সঙ্গে সমান হবে, DE কত ছিল 6√3 মিটার। তাহলে মনুমেন্টের মোট উচ্চতা কত হবে টোটালটা, তাই না? টোটাল এখানে এই বিন্দু ছিল, এখানে A ছিল, আর নিচে ছিল B। তাহলে এখানে AE 6√3 আর BE এটা ছিল 18, যোগ করে দাও। যোগ করলে দেখবে আমাদের এখানে যেটা আসবে 6√3 প্লাস 18, এখানে √3 মানটা বসিয়ে দিতে হবে 1.731, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে দেখবে উত্তর আসবে 28.392 মিটার প্রায়। এরপর দ্বিতীয় যেটা রয়েছে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা কত হবে? দেখো, প্রথমে সূর্যটা ছিল এখানে, তাই না? সূর্য একই রকম ছিল এই অবস্থাতে। এবার সূর্যের আপ ডাউন তো হবে, তাই না, পৃথিবী ঘোরার সাথে সাথে। ফলে এদের কিছু সময় পর দেখা গেল ছায়াটা 3 মিটার কমে এলো। এটা পুরোটা ছায়া ছিল, 3 মিটার কমে এলো, তাহলে 3 মিটার কমে গেল। কমে যাওয়ার পর বিসি রয়েছে, এবং এদের কোণটাও কিন্তু 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি কোণ বেশি হচ্ছে, কারণ ছায়ার দৈর্ঘ্যটা কমে যাচ্ছে, তাই কোণটা বেশি হবে। এবার কি করতে হবে, দেখো এইখানে আমাদের দুটো যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুটো ত্রিভুজ থেকে আমাদের সমস্ত কিছু নির্ণয় করতে হবে। যেমন tan 60 ডিগ্রি সমান কি AB বাই BC, ঠিক আছে? এবার tan 60 ডিগ্রির মান কত, √3, আর ABর মান তাহলে কত হয়ে যাবে, BCর মানটা কিন্তু আমাদের জানা নেই, ঠিক আছে? তাই BC তো BC রেখে দিলাম, এটা 1 নম্বর সমীকরণ। এরপর এই পুরো ABD পুরো ত্রিভুজটার ক্ষেত্রে যদি দেখি, tan 45 সমান AB বাই BD, এখানে AB সমান BD হয়ে যাবে, কারণ tan 45টা 1, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম যে AB সমান BD, আর AB সমান BC প্লাস CD, এটা আমাদের হয়ে যাবে 2 নম্বর সমীকরণ। এরপর 1 এবং 2 সমীকরণ থেকে আমরা বলতে পারি যে √3BC ইকুয়ালস টু BC প্লাস CD, কারণ AB এর মানটা তো আমরা এখানে পেয়েছি কত, √3BC, তাহলে √3BC তার সঙ্গে হবে AB এর মান BC প্লাস CD, বসিয়ে দিলাম। তাহলে BCটাকে একদিকে নিয়ে এলাম, নিয়ে এসে আমরা সরলীকরণ যদি করি, CD এর মান আমরা জানি 3 মিটার, ছায়ার দৈর্ঘ্যটা কমেছিল 3, তাহলে BCর মানটা হয়ে যাবে এইখানে 3/2 ইন্টু √3 প্লাস 1, ঠিক আছে? এবার AB এর মান যদি আমরা বের করি, তাহলে BC এর মান বসাতে হবে। BC এর মানটা যদি আমরা বসিয়ে দিই, AB সমান আমরা কি জানছিলাম, AB সমান √3BC, BC এর মানটা বসিয়ে দেবে, AB এর মানটা পেয়ে যাব। তাহলে ABটাই তো খোঁটার দৈর্ঘ্য ছিল, তাই না? তাহলে খোঁটাটির দৈর্ঘ্য বা উচ্চতা হয়ে যাবে 7.098 মিটার। এরপরে দেখো আরেকটা প্রশ্ন, সমান ভূমিতলের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক, একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত চেয়েছে। তো শঙ্কু, অর্ধগোলক, চোঙের ব্যাসার্ধ সবকটারই আমরা আর ধরে নিচ্ছি, সমান বলেছে তাই। উচ্চতাটাও H ধরে নিচ্ছি, সমান বলেছে তাই। নিরেট শঙ্কুর আয়তন হবে কত, V1, যেটা সূত্র অনুযায়ী আমরা বলি যে 1/3 পাই r²H, সেটাই আমরা লিখে দেব, যেহেতু এখানে RH ধরে নিয়েছি ব্যাসার্ধ এবং উচ্চতা। একই রকমভাবে নিরেট অর্ধগোলকের আয়তন V2 সমান হয়ে যাবে
2/3 অর্ধগোলক বলেছে, তাই না? তাই 2 দিয়ে ভাগ হবে, না হলে তো 4/3 হতো, তাই না? 2 দিয়ে ভাগ করলে কত? 2/3 ইন্টু যে পাই আর কিউ, সেখান থেকে আমরা আর স্কোয়ার এইচ করে দিচ্ছি। কারণটা কি দেখো, এখানে 2/3 পাই আর স্কোয়ার আর করে দিচ্ছি, যেহেতু দুটো সমান আর এবং এইচটা সমান হচ্ছে, তাই না? তাই এখানে আমরা কি করে দিচ্ছি? এইচ করে দিলাম। এরপরে দেখো নিরেট চোঙের আয়তনটা কত হবে? v3 পাই আর স্কোয়ার এইচ নিরেট চোঙের ক্ষেত্রে। গোলকের ক্ষেত্রে উচ্চতা এবং ব্যাসার্ধ যেহেতু সমান, তাই কিন্তু আমরা এটা করেছি, তোমাদের বললাম। তো নিরেট শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের আয়তনের অনুপাত যদি আমরা দেখি, তাহলে এখানে প্রত্যেকটার অনুপাত বসাবে, কাটাকাটি করার পর দেখবে সব কটা কেটে যাবে। কেটে যাওয়ার পর পড়ে থাকবে 1/3 ইজটু 2/3 ইজটু 1, সেখান থেকে আমরা পেয়ে যাব 1:2:3। এটাই আমাদের অনুপাত হবে। তারপরেরটা দেখো, 1 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো নিরেট গোলককে গড়িয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তো মোট দুটি গোলকের মোট আয়তনটা আমরা নির্ণয় করে দেব, যেহেতু দুটোর আলাদা আলাদা করে ব্যাসার্ধ দেওয়া আছে। আয়তনের সূত্র কি? যে 4/3 পাই আর কিউ, তাই না? তো এই অনুযায়ী মানগুলো বসাবো, শুধুমাত্র আর এর মানটা চেঞ্জ হবে, একটার ক্ষেত্রে 1 হবে, একটার ক্ষেত্রে 6 হবে। এইভাবে যে মানটা আসবে সেটাকে রেখে দিবে ঘন একক বলে। কাটাকাটি করতে যেও না, কারণ আবার কাটাকাটি করতে হবে, তাই না? এরপর দেখো, ধরি নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল r1 এবং ভেতরেরটা শুধু r ধরে নিচ্ছি। তাহলে প্রশ্নানুসারে যেটা বলে দেওয়া আছে r1 = r1 + 1 সেন্টিমিটার, সেটাই আমরা বললাম। এবার যেহেতু নতুন গোলকটি ফাঁপা, তাহলে আমরা কি করতে পারি? এদের দুটোর যে পার্থক্য, ঠিক আছে, ব্যাসার্ধ যখন r1 ধরবো, তখন যে আয়তনটা হবে মাইনাস আর ধরলে যেটা হবে, সেই দুজনের পার্থক্যটাই কিন্তু আমরা বের করলাম এখানে, তাই না? দুটি গোলকের মোট আয়তনের সঙ্গে সমান হবে, তাই না? তাহলে এই পার্থক্যটাই মোট আয়তনের সঙ্গে সমান হবে, সেটা সমান করলেই কিন্তু আমাদের এখানে আর একটা দ্বিঘাত সমীকরণের আকারে থাকবে, আর স্কোয়ার প্লাস আর মাইনাস তোমার 72। এইখান থেকে দ্বিঘাত সমীকরণটা যদি সরলীকরণ করো, তাহলে কিন্তু এখানে আসবে আর এর মান একটা আসবে -9 আর একটা আসবে 8। তো যেটা মাইনাস আসবে সেটাকে গ্রহণযোগ্য নয়, যেহেতু মাইনাসে আসছে, আর ব্যাসার্ধ মাইনাসে তো হয় না, তাই পজিটিভটাকেই নেব, তাহলে 8 হয়ে যাবে। যদি 8 হয়ে যায়, তাহলে আর এর মান, তাহলে r1 এর মান কত হবে? 9 হবে, 9 সেন্টিমিটার। তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বাইরের বক্রতলের ব্যাসার্ধ কত? r1 এর মান কত বেরোলো? 9। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী হবে? 4 পাই আর স্কোয়ার। এখানে r1 এর মান 9 বসিয়ে দিবে, যেটা আসবে সেটা আমাদের উত্তর হবে, তাই না? এরপরে দেখুন, যদি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:2 হয়, তবে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো এখানে গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে আমরা ধরে নেব r1 r2, এদের অনুপাতটা দেওয়া আছে 1:2। এবার r1/r2 যদি করি, তাহলে সেটা হাফ আসবে, তাই না? এবং এদের যদি আমরা বর্গ করি, স্কোয়ার করি, তাহলে কিন্তু এটা হয়ে যাবে 1/4। এবার দেখো, গোলক দুটির সমগ্রতলের যে ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে? তো এখানে r1 স্কোয়ার ইজটু r2 স্কোয়ার, এটা কিন্তু আমাদের এসছে 1:4, ঠিক আছে? আর এখানে গোলক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত যদি আমরা দেখি, 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে অনুপাত এখানে 4 পাই কেটে যাবে, তাহলে আলটিমেট কী আসছে? r1 স্কোয়ার ইজটু r2 স্কোয়ার। তাহলে মানটা বসিয়ে দিলে সেটাই আসবে, তাই না? তাহলে দুটো গোলকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল যদি আমরা অনুপাত নির্ণয় করি এবং তাদের যদি ব্যাসার্ধের অনুপাত 1:2 হয়, তাহলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা হবে 1:4। ওকে, তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্তই।
তোমাদের যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে যে পরবর্তী এই রকমভাবে ম্যাথমেটিকের কোনো তোমরা ভিডিও চাইছো কি না। ওকে, জানাবে। ওকে।